আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আওয়ামী লীগের 15 বছরে যেমন সব হলে সব সাধারণ ছাত্র ছাত্রলীগ করেছে, এমনকি সাদিক কায়েম, সার্জিস আলমরাও ছাত্রলীগ করেছেন, হাসনাত আব্দুল্লাহ ছাত্রলীগ করেছেন। বিএনপি জানে যে মাত্র ছাত্র দল সবগুলো হলে গিয়ে আবারও পুনঃপ্রতিষ্ঠিত হবে, সাথে সাথে সকল সাধারণ ছাত্ররা ছাত্র দল করা শুরু করবেন। আর 1 বছরের মেয়াদ শেষে আবারও যখন ডাকসু সহ সকল ছাত্র সংসদ নির্বাচনগুলো আসবে, এবার পূর্ণ প্যানেলে বিজয়ী হবে ছাত্রদল। বাংলাদেশের রাজনীতির একটা খুব সহজ সমীকরণ হচ্ছে এই যে আপনাকে যদি সরকারে টিকতে হয়, রাজধানীকে নিয়ন্ত্রণে রাখতে হয়, কারণ রাজধানীর পতন ঘটিয়ে দিতে পারলেই কিন্তু সরকার পতন সময়ের ব্যাপার মাত্র। এই পুরো পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে হলে আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিকে নিয়ন্ত্রণ করতেই হবে, এবং সে কারণেই বাংলাদেশে ঐতিহাসিকভাবে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনেরই প্রভাব সর্বোচ্চ থেকেছে সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে। তারেক রহমান যখন প্রধানমন্ত্রী হলেন তখন এই পরিস্থিতিটা এমন যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি সেই একই প্রায় এলাকায় ঢাকার গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের নেতৃত্বে ছাত্র শিবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো ডাকসুতে বিরাট জয় পেয়ে ইতিহাস সৃষ্টি করেছেই ছাত্র শিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও ছাত্র সংসদ নির্বাচন হয়ে গেছে এবং সেখানেও ছাত্র শিবির বিপুল জয় পেয়েছে। এছাড়াও রাজশাহী, চট্টগ্রাম সহ মানে মোট 5টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ ছাত্র শিবিরের হাতে। এখন প্রধানমন্ত্রী তারেক রহমান জানেন যে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ তিনি ছাত্রদলের কাছে তুলে দিতে না পারেন, বিশেষভাবে ছাত্রদল যদি ঢুকতেই না পারে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বুয়েট সহ বাংলাদেশের শীর্ষস্থানীয় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে, তাহলে শেষ পর্যন্ত সরকারের পরিস্থিতিকে স্থিতিশীল করা মানে সরকারকে একটা নড়বড়ে অবস্থান থেকে একটা স্থিতিশীল শক্ত অবস্থানে নিয়ে যাওয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে অসম্ভব হবে। এই যে জামায়াতে ইসলামী অনেক হুমকি দিচ্ছে যে জুলাই সনদ না হলে, সংবিধান সংস্কার পরিষদ না হলে, এটা না হলে, ওটা না হলে, তাহলেই নাকি তারা এ সরকার ফেলে দেবে, সেই হুমকি দেওয়ার পরিস্থিতি থেকে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীকে সরিয়ে আনতেও যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এই প্রভাবশালী পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র দলের অবস্থান সুসংহত করা জরুরি, সেটা প্রধানমন্ত্রী তারেক রহমান জানেন। এবং সে কারণেই তিনি বিশ্ববিদ্যালয়গুলোতে ঈদের ছুটি শুরু হওয়ার পরপরই এক ঘোষণায় 7টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরিবর্তন করেছেন। কোনো রাগঢাক করেন নাই, একেবারে বিএনপির রাজনীতির খাঁটি লোক বেছে নিয়ে তিনি উপাচার্য পদে নিয়োগ দিয়েছেন। এর পাশাপাশি তিনি যেটা করেছেন, এমনকি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রধান পদে নিযুক্ত হয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিএনপি ঘনিষ্ঠ শিক্ষক, বিএনপির আমলেরই উপাচার্য ছিলেন যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, অধ্যাপক SM ফায়েজ, তাকেও সরিয়ে দিয়ে বিএনপি তারেক রহমান রাজনীতির ঘনিষ্ঠ, তারেক রহমানের ঘনিষ্ঠ একেবারে বিএনপির রাজনীতির খাঁটি অনুসারী একজন সাদা দলের শিক্ষককে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পদেও নিয়োগ দিয়েছেন। কারণ তারেক রহমান আসলে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যেই শিক্ষকেরা বিএনপি পন্থী হিসেবে পরিচিত ছিলেন, SM ফায়েজের মতো, কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরের উত্থান এবং শিবিরের ক্ষমতা অধিষ্ঠিত করতে, পাকাপাকি করতে কাজ করেছেন, তাদের কাউকে বিশ্বাস করছেন না, তাদের কাউকে রাখতে চান না। কারণ এই শিক্ষকেরা কোনো রকম আওয়াজ করেন নাই যে যখন 2024-এর 5ই আগস্টের পর ছাত্রলীগকে মানে 5ই আগস্টের অনেক আগেই তো বিশ্ববিদ্যালয়গুলো থেকে সরিয়ে দেওয়া হলো, হটিয়ে দেওয়া হলো, বিশ্ববিদ্যালয়গুলোতে যখন ছাত্রদলের প্রবেশাধিকার পাওয়ার কথা, ঢুকে তাদের রাজনীতিকে সুসংহত করার কথা, যেই শিক্ষকেরা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তখন বরং শিবিরকে জায়গা করে দিতে একরকমের উদ্গ্রীব হয়ে উঠেছিলেন এবং সক্রিয় ছিলেন, তাদের কাউকে তারেক রহমান কোনো প্রশাসনিক পদের আশপাশেও রাখতে রাজি নন। দেখেন, এই যে
বিশ্ববিদ্যালয়ের পতন হয়ে গেলে, মানে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংগঠনের পতন হয়ে গেলে কিভাবে সরকার পতন ঘটে যায়। 2024-এর 15ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগকে সরিয়ে দেওয়া হলো এবং বলা হলো ছাত্রলীগ এমন অত্যাচার করেছে সাধারণ ছাত্রছাত্রীদের উপর যে তাদেরকে কোনোভাবেই আর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না। সারা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকলের হলের রুম থেকে শুরু করে সবকিছু তছনছ করে ভেঙে তাদেরকে পিটিয়ে মেরে বের করে দেওয়া হলো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কয়েকতলা উঁচু ভবন থেকে ছাত্রলীগের সদস্যদেরকে নিচে ছুঁড়ে ফেলে মেরে ফেলা হলো। কিন্তু সারা বাংলাদেশে পরিস্থিতিটা এমন করা হলো যে ছাত্রলীগকে এই হটিয়ে দেওয়ার যে অবস্থান, সেই অবস্থান সাধারণ ছাত্রদের, এবং সাধারণ ছাত্ররা অত্যাচারী ছাত্রলীগের হাত থেকে মুক্তি চেয়েছে। এরপর আগস্টে যখন শেখ হাসিনা সরকারের পতন হয়ে গেল, তখন ধারণা করা হয়েছিল যে ছাত্রদল এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে গিয়ে এখন অবাধে রাজনীতি করবে, তাদের আধিপত্য প্রতিষ্ঠা করবে। কিন্তু এই সাধারণ ছাত্ররা তখন বেরিয়ে এলো এবং কোনো বিশ্ববিদ্যালয়ে নাকি তারা ছাত্র রাজনীতি করতে দেবে না এ ঘোষণা দিয়ে বসলো। অথচ সেপ্টেম্বর মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাদিক কায়েম সহ ছাত্র শিবির নেতারা বেরিয়ে এলেন এবং তারা বললেন এত দিন ধরে তারা ছাত্রলীগ সেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের রাজনীতি করে আসছিলেন এবং বরাবর ছাত্র শিবিরের রাজনীতি ছিল এবং তারা ছাত্র শিবিরের সদস্য হিসেবে সেই সংগঠনই করতেন। আর ঢাকা বিশ্ববিদ্যালয় অন্তর্বর্তীকালীন সরকার আগস্টের শেষেই যেই উপাচার্য নিয়োগ দিলেন নিয়াজ আহমেদ খান, তিনি একজন নাকি নিরপেক্ষ লোক, শুধুমাত্র একজন গুণী একাডেমিক, এমন সব কথা বলে তাকে নিয়োগ দেওয়া হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি প্রাইভেট বিশ্ববিদ্যালয় আইইউবি থেকে এসে ভিসি নিযুক্ত হওয়ার পরেই দেখা গেল তিনি সব সভা সমিতিতে ছাত্র শিবিরকে ডাকা শুরু করলেন। অথচ এই ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়গুলোতে, এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সকল ছাত্র সংগঠনের সমন্বিত সিদ্ধান্তে সেই 90-এর আন্দোলনের পর থেকে কিন্তু ছাত্র শিবিরের রাজনীতি একরকম নিষিদ্ধ ছিল। তো তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নিরপেক্ষ ভিসি নিয়োগ দেওয়া হলো অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, নিয়াজ আহমেদ খান তিনি কি করলেন? তিনি আসলে এসে শিবিরের রাজনীতি প্রতিষ্ঠা করলেন। তখন ছাত্র শিবির সাধারণ ছাত্রদের ব্যানারে তুঙ্গে উঠিয়ে আন্দোলন করছে বুয়েটে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় যে ছাত্র রাজনীতিরই দরকার নাই। বুয়েটে তা করে আবরার ফাহাদের ভাইয়ের নেতৃত্বে যে আন্দোলন, সেটা ছাত্র রাজনীতি বন্ধ রাখলো। ওইদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের উত্থান হওয়া মাত্র তাদের দাবি উঠানো হলো যে ছাত্র সংসদ নির্বাচনটা এবার করে ফেলতে হবে এবং সেই দাবিতে এই ভিসি নিয়াজ আহমেদ খান তিনি 2025-এর সেপ্টেম্বরে প্রথম ছাত্র সংসদ নির্বাচন দিলেন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে, ডাকসুর ছাত্র সংসদ নির্বাচন, এবং এরপর সেখানে শিবির বিরাট জয় পেল। কারণ ছাত্রলীগ নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ছাত্রদল ঢুকতে পারে নাই 1 বছরেরও বেশি সময়ে, ডাকসু নির্বাচন পর্যন্ত হলগুলোতে কোনো কমিটি দিতে পারে নাই, কারণ হলগুলো নাকি ছাত্র রাজনীতি মুক্ত রাখতে হবে। আর ডাকসু নির্বাচন করে ছাত্র শিবির, জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন বিরাট বিজয় পেয়ে গেল। এরপর যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হতে পারলো ওই একই মডেলে নির্বাচন হলো এবং ছাত্র শিবির সবগুলোতে সাধারণ ছাত্রদের বিপুল ভোটে বিজয়ী হয়ে নির্বাচিত হলো। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই ভিসিকে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান উপাচার্য হিসেবে, অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক এবং তিনি সরাসরি বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত। তিনি বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়া হয়েছে নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক মোহাম্মদ আল ফোরকানকে। তিনি জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিভাগের শিক্ষক, পাশাপাশি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সিনিয়র সহসভাপতি। 2025 সালের মে মাসে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের জন্য কিন্তু একটা সার্চ কমিটি গঠন করেছিল অন্তর্বর্তী সরকার, কিন্তু তারাও কিন্তু সেই কমিটি গঠন করার পরে তার রেকমেন্ডেশনে কোনো উপাচার্য নিয়োগ দেন নাই। কিংবা ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগরে তো সেনেটে নির্বাচিত 3 সদস্যের প্যানেলের মধ্য থেকে উপাচার্য নিয়োগের কথা, অথচ ওই যে নিরপেক্ষ
দক্ষ ভিসি নিয়াজ আহমেদ খান তিনি ডাকসু নির্বাচন করেছেন, কিন্তু তিনি সেনেট নির্বাচন দেন নাই এবং সেখান থেকে উপাচার্য নিয়োগের কোনো ব্যবস্থা করেন নাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অধ্যাপক রইসুদ্দিনকে, তিনিও সাদা দলের সাধারণ সম্পাদক। যেমন ধরেন অধ্যাপক মামুনকে নিয়োগ দেওয়া হয়েছে মঞ্জুরি কমিশনের প্রধান হিসেবে, তিনি দীর্ঘ সময় বিএনপির রাজনীতি ঘনিষ্ঠ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়োগটা হয়েছে, মানে কি বার্তা দিতে চাইছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, কিভাবে তিনি বিশ্ববিদ্যালয়গুলোতে আসলে ছাত্র দলের প্রবেশাধিকার নিশ্চিত করতে চাইছেন এবং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বিএনপির রাজনীতিকে পুনঃপ্রতিষ্ঠা করতে চাইছেন। সেই 2024-এর আগস্টের পর থেকে যে ঘটনা ঘটে নাই তার প্রমাণ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কি ঘটেছে। কুয়েটে ঠিক বুয়েটের অনুকরণে ছাত্র শিবির, সাধারণ ছাত্রছাত্রী আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে 2025-এর এপ্রিলে একটা লাগাতার আন্দোলন করেছিল এক উপাচার্যকে সরাতে। সেই উপাচার্য কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে নিয়োগ পেয়েছিলেন, তার নাম অধ্যাপক মোহাম্মদ মাসুদ, এবং তিনি বিএনপি পন্থী শিক্ষক বলে তাকে সরাতে তখন ছাত্র শিবির ওই সাধারণ ছাত্র আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে লাগাতার আন্দোলন গড়ে তোলে এবং তখনও তারা বুয়েটের মডেল অনুসরণ করে আরেকটা দাবি যোগ করে দেয় যে কিছুতেই ছাত্র রাজনীতি নাকি কুয়েটে ঢুকতে দেওয়া যাবে না। লাগাতার আন্দোলনের মুখে তখন বিএনপি পন্থী যেই উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাসুদকে সরিয়ে দিতে হয়েছিল, সেই অধ্যাপক মোহাম্মদ মাসুদকে তারেক রহমান সরকার ক্ষমতায় আসবার পর আবারও কুয়েটেরই উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠাচ্ছেন। পরিষ্কার, খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতিও ফিরবে, ছাত্র দলও ফিরবে এবং ফিরবে বিএনপি পন্থী শিক্ষকের উপস্থিতিতে। বিএনপি পন্থী মানে দলের রাজনীতিপন্থী শিক্ষক উপাচার্য পদে না থাকলে সেই দলের ছাত্র সংগঠন যে আসলে শক্তি পায় না কিংবা যথেষ্ট প্রসার লাভ করতে পারে না বিশ্ববিদ্যালয়গুলোতে, সেটা একেবারে হাতে কলমে বুঝতে পেরেছে বিএনপি 2024-এর আগস্টের পর থেকে। তারেক রহমান এই গুরুত্বপূর্ণ কৌশলগত জায়গাগুলোতে, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদগুলোতে বিএনপির বিশ্বস্ত শিক্ষকদেরকে নিয়োগ দিয়েছেন, যাতে এখন সর্বত্র এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর রাজনীতিতে ছাত্রদল পুনঃপ্রতিষ্ঠিত হয়, হলগুলোতে আবারও ছাত্র দল ঢুকতে পারে, ছাত্র দলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। আর বাংলাদেশের রাজনীতিটা যেমন, মানে আওয়ামী লীগের 15 বছরে যেমন সব হলে সব সাধারণ ছাত্রলীগ করেছে, এমনকি সাদিক কায়েম, সার্জিস আলমরাও ছাত্রলীগ করেছেন, হাসনাত আব্দুল্লাহ ছাত্রলীগ করেছেন, বিএনপি জানে যে মাত্র ছাত্র দল সবগুলো হলে গিয়ে আবারও পুনঃপ্রতিষ্ঠিত হবে, সাথে সাথে সকল সাধারণ ছাত্ররা ছাত্র দল করা শুরু করবেন। আর 1 বছরের মেয়াদ শেষে আবারও যখন ডাকসু সহ সকল ছাত্র সংসদ নির্বাচনগুলো আসবে, এবার পূর্ণ প্যানেলে বিজয়ী হবে ছাত্রদল। তারেক রহমানের সরকারকে স্থিতিশীল করতে হলে, ক্ষমতায় টিকতে হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে এইটুকু অর্জন করতেই হবে।